আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আমি প্রভাষক মোহাম্মদ ইলিয়াস আজম শাহ, প্রভাষক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, ধনবাদ আলফিয়া স্কুল অ্যান্ড কলেজ। আমাদের আজকের আইসিটি ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমাদের আজকের ক্লাসটি আমাদের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীদের উদ্দেশ্যে। আমাদের যে ক্লাস সেটা হচ্ছে আইসিটি বইয়ের পঞ্চম অধ্যায় অর্থাৎ প্রোগ্রামিং ভাষা, এই অধ্যায়টি নিয়ে আমাদের আজকের ক্লাসটি আমরা একটু সমন্বয় করার চেষ্টা করব। তোমরা জানো যে আমাদের ইতিমধ্যে অনেকগুলো ক্লাস হয়ে গেছে এই বিষয়ের উপরে। তো আজকে আমরা হচ্ছে আমাদের লেটেস্ট যে বই সেটা আমরা একটু ওভারভিউ করব, বইয়ের কিছু অংশ আমরা দেখে আসবো, তারপর আমরা প্রেজেন্টেশনে আসবো। তো আমরা বইয়ে যে বিষয়গুলো আমাদের স্লাইডে থাকবে না সেই বিষয়গুলো হচ্ছে মেনলি হাইলাইট করব, আর পরে আমরা স্লাইড থেকে হচ্ছে আলোচনা করব। অর্থাৎ আমরা চাচ্ছি একটা পরিপূর্ণ আলোচনা যাতে তোমাদের সামনে উপস্থাপন করা যায়। তো চলো শুরু করা যাক। আমরা প্রথমে আমাদের বই থেকে একটু ঘুরে আসি। তো তোমরা দেখতে পাচ্ছ তোমাদের সামনে যে আমাদের এটা হচ্ছে নতুন শিক্ষাবর্ষের জন্য প্রণীত যে তথ্য যোগাযোগ প্রযুক্তি বই, সেই বইয়ের পঞ্চম অধ্যায় অর্থাৎ প্রোগ্রামিং ভাষা, যে চ্যাপ্টারটি তোমাদের আলোচনা হচ্ছে সেটি। এখানে আমাদের এই অধ্যায়ের দেখা যাচ্ছে কি যে আমরা এই অধ্যায়ের শিক্ষার্থীদের যে মানে আউটকাম, লার্নিং আউটকাম, সেখানে দেওয়া আছে কি প্রোগ্রামিংয়ের ধারণা ব্যাখ্যা করতে পারবে এবং হচ্ছে বিভিন্ন স্তরের প্রোগ্রামিং ভাষা বর্ণনা করতে পারবে। এটা হচ্ছে আমাদের এই চ্যাপ্টারের হচ্ছে লার্নিং আউটকাম। তো আমরা যদি এখানে আসি, প্রথমে প্রোগ্রামিংয়ের ধারণা বলতে এখানে আমরা প্রোগ্রামিং করব কাকে? আমরা প্রোগ্রামিং করব একটি কম্পিউটারকে। তো সেখানে এই যে আমরা ডায়াগ্রামটা দেখছি যে কনসেপ্ট অফ প্রোগ্রামিং, এর আগে আমরা দেখতে পাচ্ছি কি যে কম্পিউটারের সংগঠন, সেটা হচ্ছে ইনপুট ডিভাইস, তারপর হচ্ছে যে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, তারপর আউটপুট ডিভাইস। অর্থাৎ আমরা যে ইনপুটটা দিব সেটা কিভাবে কম্পিউটার মানে গ্রহণ করবে, সেটা কিভাবে প্রসেসিং করবে এবং ফাইনালি কম্পিউটারটা কিভাবে আমাদের রেজাল্ট আমাদেরকে দিবে, সেই জিনিসটা আমাদের এখানে উপস্থাপন করা হয়েছে। অর্থাৎ মানে আমরা যাকে নিয়ে প্রোগ্রামিং করব তার সংগঠনটাই হচ্ছে আমাদেরকে স্পষ্টভাবে ধারণা দেওয়ার চেষ্টা করেছে এখানে। তো এখানের মধ্যে আমরা জানি যে আমাদের ইনপুট ডিভাইস, বিভিন্ন ধরনের ইনপুট ডিভাইস তোমরা অলরেডি জানো যে যেমন হচ্ছে কিবোর্ড, মাউস, পেন ড্রাইভ, স্ক্যানার, বিভিন্ন ধরনের ইনপুট ডিভাইস আছে। তারপরে হচ্ছে আমরা কি করতে পারি যে এই ইনপুট ডিভাইস নেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছি যে কম্পিউটারের যে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, সেখানে আমাদের দুইটা মূল অংশ আছে। একটা হচ্ছে কি যে অ্যারিথমেটিক অ্যান্ড লজিক্যাল ইউনিট, আর একটা হচ্ছে মেমোরি ইউনিট। তো এখানে অ্যারিথমেটিক অ্যান্ড লজিক্যাল ইউনিটের সাথে আমাদের কন্ট্রোল ইউনিটটা থাকে, যেটা হচ্ছে যে সিকোয়েন্স অনুসারে ইনপুটকে মানে কন্ট্রোল ইউনিটে থেকে দেখা যাচ্ছে লজিক্যাল অ্যানালাইসিস এবং হচ্ছে মেমোরি ইনস্ট্রাকশন রিড করে একটি কমপ্লিট প্রসেসিংয়ে সাহায্য করে, এবং পরিশেষে আমাদের যে রেজাল্ট তৈরি হয় সেটা হচ্ছে আউটপুট আকারে যন্ত্রে প্রদর্শন করে। এটা ছিল যে কম্পিউটারের যে স্ট্রাকচার, সেটার একেবারে মানে সারসংক্ষেপ। আমরা পরবর্তী পৃষ্ঠায় যদি চলে যাই তাহলে আমরা দেখতে পারবো যে বিভিন্ন ধরনের প্রসেসর এখানে উপস্থাপন করা হয়েছে। যে প্রসেসরটাই মেনলি হচ্ছে আমাদের সকল প্রসেসিং ইউনিট এর দেখা যাচ্ছে যে মৌলিক যে যে সংগঠন, যেটা হচ্ছে যে এটা এক্সিকিউশন করবে, অর্থাৎ আমরা যে ইনস্ট্রাকশনটা দেবো সেটা যে রিসিভ করবে এবং সেই ইনস্ট্রাকশন অনুসারে যে কাজ করবে, সে হচ্ছে আমাদের প্রসেসর। এখানে আমরা দেখতে পাচ্ছি যে ইন্টেলের একটি প্রসেসর এখানে অ্যাড করা হয়েছে, যার হচ্ছে আমাদের এটা হচ্ছে পিন প্রসেসর, আর একটা হচ্ছে পিনলেস প্রসেসর থাকে। আমরা এখানে দেখতে পাচ্ছি যে কম্পিউটার মেমোরির বিভিন্ন পর্যায়ে এখানে দেওয়া আছে। একটা পিরামিড চার্ট দেওয়া আছে, যেখানে হচ্ছে যে সবার আগে দেওয়া আছে রেজিস্টার, তারপরে ক্যাশ লেভেল 1, তারপরে ক্যাশ লেভেল 2, তারপরে র্যাম, তারপরে ভার্চুয়াল মেমোরি। তো এখানে হচ্ছে কর্ম আমাদের হচ্ছে যে ধারণ ক্ষমতা এবং হচ্ছে যে স্পিড, সেটার উপরে এই মূল্যায়নটি করা হয়েছে। আমরা পরবর্তীতে চলে যাই, সেটা হচ্ছে যে আমাদের বিভিন্ন ধরনের প্রোগ্রামিং ভাষা, এই ভাষার যে প্রজন্ম বা এই ভাষা কোনটি কত সালে আবিষ্কৃত হয়ে আমরা এখন পর্যন্ত ব্যবহার করে যাচ্ছি, সেটা এখানে স্পষ্ট উল্লেখ রয়েছে। আমরা যদি এই সেটি লক্ষ্য করি তাহলে আমরা দেখব যে আমাদের এখানে বিভিন্ন ধরনের ভাষা বলতে ফোরটান আমরা দেখতে পাচ্ছি 1954 সাল থেকে শুরু করে 57 সাল পর্যন্ত এটি আবিষ্কৃত হয়। তারপর হচ্ছে লিস্প একটি ভাষা, সেটি হচ্ছে এখানের মধ্যে 1956 সাল থেকে 1959 পর্যন্ত। তারপর কোবল একটি ভাষা, সেটা হচ্ছে 1959 থেকে 60। এখানে আসলে আবিষ্কারের সময়, এর মানে এই না যে ওই সময়ের পরে ব্যবহার বন্ধ হয়ে গেছে, এগুলো এখনও ব্যবহৃত হচ্ছে।
তারপরে পেস্কেল 1970, সি 1972, সি প্লাস প্লাস 1983, পার্ল 1987, পাইথন 1989। এবং হচ্ছে প্রোগ্রামিং ভাষার এখানে আমরা স্পেশালি পাইথনটা কিন্তু এখন খুব বেশি আলোচনা হচ্ছে, যেমন মেশিন লার্নিং বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা ডাটা অ্যানালাইসিস, সেক্ষেত্রে বা সিস্টেম অটোমেশন বা খুব কম সময়ে বিভিন্ন টুল তৈরি করার জন্য পাইথন বহুলভাবে ব্যবহৃত হচ্ছে। এর পরবর্তী আমরা দেখতে পাচ্ছি কি ভিজুয়াল বেসিক 1991 সালে, পিএইচপি 1995, জাভা 1995, জাভা স্ক্রিপ্ট 1995, তারপর স্কেলা 2003, গো 2009, রাস্ট 2010 এবং হচ্ছে কটলিন 2011 সালে। এই ভাষাগুলো হচ্ছে কম্পিউটার প্রোগ্রামিং ভাষাগুলো হচ্ছে আবিষ্কৃত হয়েছে। এই প্রোগ্রামিং ভাষাটা হচ্ছে ডিফারেন্ট ভাষা, যেমন হচ্ছে যে একই মানুষ কিন্তু বিভিন্ন ভাষায় কথা বলতে পারি, কিন্তু কাজ কিন্তু একই। সাপোজ হচ্ছে আমরা বাংলা ভাষায় বললাম ঘুমাইতে, ইংরেজিতে বললাম ঘুমাইতে, আরবিতে বললাম ঘুমাইতে। এখন দেখা যাচ্ছে কি যে সব ভাষাতেই বলছি কাজ কিন্তু একই, মানে দেখা যাচ্ছে আমি সেম মেশিনকেই কনফিগার করব, কিন্তু ইনস্ট্রাকশনের ধরন বা গ্রামার সেটা হচ্ছে আলাদা ভাষা ভেদে। সেই জিনিসটা আমাদেরকে লক্ষ্য করতে হবে। এখানে যেটা বলতে চাচ্ছি, একই কাজ বলতে সবার যে মেনলি অবজেক্ট কোডটি হবে। আমরা এর আগের ক্লাসগুলোতে সোর্স কোড এবং অবজেক্ট কোডের পার্থক্য আলোচনা করেছিলাম। তো অবজেক্ট কোড সেটা হবে কি বাইনারিতে হবে, এবং সোর্স কোড হচ্ছে ভাষার যে গ্রামার সেটা অনুসারে হবে। আমরা একটু সামনে চলে যাচ্ছি, সেটা হচ্ছে আমরা এরপরে দেখতে পাচ্ছি যে আমাদের অ্যাসেম্বলি ভাষা, তারপর মধ্যস্তরের ভাষা, তারপর হচ্ছে উচ্চস্তরের ভাষা। এখানে হচ্ছে প্রধান দুইটা ভাগে ভাগ করা। আচ্ছা, মেশিনের ভাষাকে এখানে হচ্ছে মানে তিনটা ভাগে ভাগ, 1 2 3 4, আচ্ছা 4 ভাগে ভাগ করা হয়েছে। প্রথমটা হচ্ছে মেশিন ল্যাঙ্গুয়েজ, সেটা বা বাইনারি 0, এবং তারপর হচ্ছে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ, তারপর হচ্ছে মধ্যস্তরের ভাষা, তারপর হচ্ছে উচ্চস্তরের ভাষা। এখানে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ এবং হচ্ছে মেশিনের ভাষাকে নিম্নস্তরের ভাষা ধরা হয়েছে, তারপর মধ্যস্তরের ভাষা ধরা হয়েছে আমাদের যে দুইটা ভাষা মাঝামাঝি বিভিন্ন যে ভাষাগুলো কাজ করে, যেমন বিভিন্ন ধরনের কম্পাইলার বা ইন্টারপ্রেটার সফটওয়্যারগুলো। হ্যাঁ, তারপর উচ্চস্তরের ভাষা ব্যবহার ধরা হয়েছে, যেমন সি, ফোর্ট্রান, সি প্লাস প্লাস, এগুলোকে হচ্ছে উচ্চস্তরের ভাষা হিসেবে ধরা হয়েছে। এই ছিল আমাদের ভাষার মোটামুটি আমাদের সারসংক্ষেপ। এরপরে হচ্ছে বিভিন্ন ভাষা সম্পর্কে নোট দেওয়া আছে। এরপরে আরেকটা ভাষা এখানে আলোচনা করা হচ্ছে, সেটা হচ্ছে চতুর্থ প্রজন্ম ভাষা বা 4th জেনারেশন ল্যাঙ্গুয়েজ, যেটা আমরা 4GL বলি। 4GL এর উদাহরণ হচ্ছে SQL। এই বিষয়গুলো হচ্ছে আমরা আমাদের আগের ক্লাসে আলোচনা করে এসেছিলাম, আগের ক্লাসগুলোতে। আর আজকে এরপরে আমরা আসলে আমাদের এই অনুবাদক প্রোগ্রাম সেটা নিয়ে আলোচনা করেছিলাম, যে অ্যাসেম্বলার, কম্পাইলার এবং হচ্ছে ইন্টারপ্রেটার, এই 3 ধরনের অনুবাদক প্রোগ্রাম রয়েছে। আজকে আমরা মোর ডাইনামিক লার্নিং এর দিকে যাব, অর্থাৎ হচ্ছে আজকে আমরা 5.4 যে প্রোগ্রামের সংগঠন, সেই জায়গা থেকে আমরা শুরু করব। তো আমরা প্রোগ্রামের আজকে আমাদের আলোচ্য বিষয়ে যে প্রোগ্রামের সংগঠন এবং হচ্ছে ধাপসমূহ, যে প্রোগ্রাম তৈরির ধাপসমূহ, সেটা হচ্ছে আলোচনার বিষয়বস্তু থাকবে। এরপরে যদি আমরা আরও সময় পাই, আমরা আরও অ্যাডভান্স টপিকে যাওয়ার চেষ্টা করব, কিন্তু আমাদের ক্লাস টাইমের ভিতরে যদি সম্ভব না হয়, তাহলে আমরা এতটুকুতেই সীমাবদ্ধ থাকব। এখন আজকের যে আমাদের যে আলোচ্য টপিক, সেটা হচ্ছে আমাদের যে প্রোগ্রাম তৈরির ধাপসমূহ। আমরা এখানে আসি, আমরা শুরু থেকে আসি যে প্রোগ্রাম তৈরির আচ্ছা প্রোগ্রাম সংগঠন। আমরা সংগঠন থেকে শুরু করেছি 4.5। প্রোগ্রাম সংগঠন বলতে আসলে একটা প্রোগ্রাম গঠন করার প্রক্রিয়া। আমরা দেখতে পাচ্ছি এখানে বলা আছে একটি প্রোগ্রামের পুরোপুরি গঠন, বিশেষ করে তার ভেতরকার ছোট ছোট অংশগুলো গঠন এবং একটির সঙ্গে অন্যটির পারস্পরিক সম্পর্কে প্রোগ্রামের সংগঠন বা স্ট্রাকচার বলা হয়। আচ্ছা, এর মানে হচ্ছে যে প্রোগ্রাম, যেহেতু আমরা হচ্ছে একেবারে এটা বলে প্রোগ্রামিং ফ্রম স্ক্র্যাচ, মানে হচ্ছে একেবারে কোনো কিছু নেই, একেবারে শূন্য থেকে শুরু করে একটা কমপ্লিট প্রোগ্রাম বা ফাংশনালিটি অফার করতে গেলে আমাদেরকে দেখা যাচ্ছে কি যে প্রত্যেকটা ছোট ছোট অংশ নিয়ে আমাদের কাজ করতে হয়, এবং হচ্ছে এর যে কোনো একটা অংশ যদি সমস্যা হয় তাহলে প্রোগ্রাম আমাদের ইরর দেয়, অর্থাৎ হচ্ছে প্রোগ্রামটা রান করে না। সেই জন্য হচ্ছে আমাদের প্রত্যেকটা অংশ সঠিকভাবে তৈরি করতে হবে, এবং এক অংশের সাথে আরেক অংশের যে সম্পর্ক সেটাও হচ্ছে সঠিকভাবে স্থাপন করতে হবে, তখনই আমাদের প্রোগ্রামটি সংগঠিত হবে। তো এখন আমরা এই ক্ষেত্রে কি করি, যে মাঝে মাঝে কোনো কোনো প্রোগ্রামের সংগঠনকে বলা হয় সংগঠনকে ভালো, এবং কোনো কোনো প্রোগ্রামের সংগঠনকে দুর্বল বলা হয়। ভালো সংগঠন প্রোগ্রাম কিছু প্রচলিত নিয়ম মেনে চলে এবং ভিন্ন ভিন্ন অংশের ভেতরকার সম্পর্কগুলো সহজ হয় এবং সেগুলো অনেক স্পষ্টভাবে উল্লেখ করা থাকে। সেখানে সঠিক ডেটা স্ট্রাকচার ব্যবহার করা হয় এবং হচ্ছে প্রোগ্রামের গতি বা প্রবাহ, ফ্লো কন্ট্রোল
সুনির্দিষ্ট থাকে। দুর্বল প্রোগ্রামের সংগঠনের প্রচলিত নিয়ম উপেক্ষা করা হয় এবং বিভিন্ন অংশের ভেতরকার সম্পর্ক নিয়ে অনিয়মিত এবং অস্পষ্ট। শুধু তাই নয়, সেখানকার ঠিক ডাটা স্ট্রাকচারে গুরুত্ব দেওয়া হয় না এবং ডাটার গতি প্রবাহ এলোমেলো থাকে। আচ্ছা, এখানের অর্থাৎ আমার 5.4 এই অনুচ্ছেদের টোটাল আলোচ্য বিষয় হচ্ছে যে প্রথমে হচ্ছে যে আলোচনা করলো যে আমাদের প্রোগ্রামের স্ট্রাকচার বলতে আমরা কী বুঝি। প্রোগ্রামের স্ট্রাকচার বলতে ওনারা যেটা বোঝানোর চেষ্টা করছে এখানে বইয়ে, সেটা হচ্ছে কি যে প্রোগ্রামের যে খুঁটিনাটি বিভিন্ন ছোট ছোট অংশ নিয়ে একটা কমপ্লিট প্রোগ্রাম তৈরি হয়। এই প্রোগ্রামগুলো নিজেদের সুষ্ঠুভাবে গঠন এবং এক অংশের সাথে আরেক অংশের সঠিক সংগঠন বা সম্পর্ক স্থাপনের মাধ্যমে আমাদের প্রোগ্রামটি তৈরি হয় বা প্রোগ্রামের স্ট্রাকচার তৈরি হয়। তো এই ক্ষেত্রে হচ্ছে দুই ধরনের প্রোগ্রাম স্ট্রাকচার হইতে পারে, একটা হচ্ছে ভালো প্রোগ্রাম স্ট্রাকচার আর হচ্ছে খারাপ প্রোগ্রাম স্ট্রাকচার। তো ভালো প্রোগ্রাম স্ট্রাকচারের ক্ষেত্রে কী বলা হয়েছে যে এখানে হচ্ছে প্রচলিত নিয়ম মেলে চলে এবং ভিতরকার যে বিভিন্ন অংশের সাথে সম্পর্ক বা বিভিন্ন অংশের অ্যানালাইসিস সেটা কী হয় শর্ট অ্যান্ড প্রিসাইজ, যে আমাদের হচ্ছে মিনিমাম যতটুকু আমাদের দরকার ততটুকু ডেসক্রিপশন থাকে এবং হচ্ছে যে এটার জন্য এটা দ্বারা প্রয়োজনীয় যে আমাদের কার্য ক্ষমতা থাকা দরকার প্রোগ্রামের সেটাও আমরা হচ্ছে পেয়ে থাকি। তো আমাদের আর যেটা হচ্ছে আর দুর্বল প্রোগ্রাম স্ট্রাকচারের ব্যাপারে কী হয়, সে হচ্ছে প্রচলিত নিয়ম মেনে প্রোগ্রামটি তৈরি করা হয় না। সেক্ষেত্রে ডাটা স্ট্রাকচারেও সমস্যা থাকে বা প্রোগ্রামের প্রবাহর ক্ষেত্রে দেখা যাচ্ছে বিভিন্ন এলোমেলো বা বিশৃঙ্খল দিক পরিলক্ষিত হয়। তো আমাদের প্রোগ্রাম তৈরির ধাপসমূহ অর্থাৎ 5.4 পয়েন্টে আমরা যদি চলে আসি তখন আমরা যেখানে দেখবো সেখানে হচ্ছে যে 0.1 আলোচনা করা হয়েছে অ্যালগোরিদম, তারপর হচ্ছে ফ্লো চার্ট, তারপরে আলোচনা করা হয়েছে যে প্রোগ্রাম ডিজাইন মডেল, তারপর এখানে সি প্রোগ্রামিং ভাষা সম্পর্কে সরাসরি ভাষাতে চলে আসছে যে ভাষার এখানের মধ্যে কম্পাইলিং হয়, তারপরে হচ্ছে আমাদের ফাইনালি ইররলেস যদি হয় তারপরে আমাদের হচ্ছে প্রোগ্রামিংয়ে চলে যায়। আমরা ডেটা টাইপ পর্যন্ত অতটুকু যাব না আজকে আমাদের আলোচনায়। এবার আমরা স্লাইডে চলে যাচ্ছি। আমাদের বই আজকে যতটুকু আলোচনা করব সেটার পরে এবার আমরা স্লাইডে চলে যাচ্ছি। এই জিনিসগুলো আমরা অলরেডি ওখানে পড়ে ফেলেছি, বিভিন্ন ধরনের অনুবাদক সফটওয়্যার আমরা সেটা পড়ে ফেলেছি। কম্পাইলার এবং ইন্টারপ্রেটারের পার্থক্য সেটা আমরা পড়ে ফেলেছি। অ্যাসেম্বলারের ক্ষেত্রে পার্থক্য বা বৈশিষ্ট্য সেটা আমরা পড়ে ফেলেছি। তো আমাদের প্রোগ্রাম সংগঠন বলতে এখানে যেটা গুরুত্বপূর্ণভাবে লক্ষণীয় সেটা হচ্ছে কি যে আমাদেরকে কী করতে হবে, যে প্রোগ্রামটি নিব তার অবশ্যই তিনটি মূল অংশ থাকতে হবে। একটা হচ্ছে সে ইনপুট গ্রহণ করতে হবে, তারপর হচ্ছে যে প্রক্রিয়াকরণ করতে সক্ষম হতে হবে এবং আউটপুট দিতে হবে। এই তিনটা মূল কাজ যদি সে করতে পারে তাহলে আমরা এটাকে একটা সফল প্রোগ্রাম বলবো। তো সেক্ষেত্রে এখানে একটা এক্সাম্পল হচ্ছে যে প্রোগ্রাম দেওয়া আছে, সেটা কি যে INT x মানে এখানে এক্স ভেরিয়েবলটাকে ইন্টিজার ডিক্লেয়ার করলো যার ভ্যালু হচ্ছে 30। এখানে INT y = 7, এখানে হচ্ছে y ভেরিয়েবলটাকে ইন্টিজার ডিক্লেয়ার করলো, ইন্টিজার মানে পূর্ণ সংখ্যা, যার ভ্যালু হচ্ছে 7। সো এখন প্রিন্টএফ মানে হচ্ছে প্রিন্ট ফাংশন, এটা হচ্ছে আউটপুট ফাংশন, আমাদের স্ট্রাকচার্ড ফরম্যাটেড প্রিন্ট বলা হয় এটাকে। তো এর মাধ্যমে আমরা কি করি যে প্রোগ্রামের রেজাল্ট তৈরি করি। তো প্রোগ্রামের রেজাল্ট এখানে আমরা কি করলাম, এখানে দেখা যাচ্ছে যে থার্ড স্টেটমেন্ট যেটা ছিল এগুলোকে আমরা বলি স্টেটমেন্ট। যে কোনো সি প্রোগ্রামের স্টেটমেন্টের পরে সেমিকোলন দিতে হয়, এটা হচ্ছে প্রোগ্রামের একটি গ্রামার বা রুলস। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে প্রসেসিং অংশে এখানে z = হচ্ছে এক্স স্টাইরিক্স, এটার নাম হচ্ছে স্টাইরিক্স মানে গুণ, ওয়াই দেওয়া আছে। এর মানে হচ্ছে যে এক্স এর মানের সাথে ওয়াই এর মানের গুণ করতে হবে এবং ইকুয়াল টু জেড যেহেতু দেওয়া আছে অর্থাৎ গুণফলটা জেড এর মধ্যে জমা থাকবে। আমরা জেড এর মধ্যে জমা থাকবে বলতেছি, এখানে ভেরিয়েবল হচ্ছে প্রোগ্রামিং এর ভাষায় স্টোরেজ লোকেশন, অর্থাৎ একটা মেমোরি লোকেশন বা মেমোরি অ্যাড্রেস যেখানে হচ্ছে প্রয়োজনীয় মানে ডেটা বিট আকারে হচ্ছে জমা রাখা যায়। তো এখানে হচ্ছে আমাদের সেই ক্যাপাসিটি 1 বিট থেকে শুরু করে মানে আমাদের প্রয়োজনীয় স্টোরেজ পর্যন্ত যে যতটুকু অ্যাড্রেস দরকার সেই ভেরিয়েবলের আন্ডার সেটা এখন অ্যালোকেশন থাকে। আচ্ছা যাক, সেটা হচ্ছে আমরা পরে আলোচনা করতেছি। তো এখানে প্রোগ্রামটা বোঝার জন্য যেটা বিষয় যে প্রিন্টএফ মানে ফরম্যাটেড প্রিন্ট, এর মাধ্যমে আমরা কি করছি টোটাল ইকুয়াল টু জেড, টোটাল ইকুয়াল টু দিয়ে এখানে যেভাবে স্ট্রাকচারটা দেওয়া আছে এখানে ভুল আছে একটু, সেমিকোলনটা বাইরে হবে। টোটাল মানে প্রিন্টএফ ফার্স্ট ব্র্যাকেট, তারপর হচ্ছে যে আমাদের
কোটেশন দিয়ে টোটাল ইকুয়াল টু দিয়ে কোটেশন দিল ফাইন, তারপরে হচ্ছে আমাদের কমা হবে, তারপরে জেড ভেরিয়েবলের নেম হবে, সেমিকোলনটা হবে বাইরে, সেক্ষেত্রে হচ্ছে আউটপুট দেখা যাবে। আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি এখানে একটা দাগ টেনে দেওয়া আছে, যেখানে এই যে দুটা ভ্যালু আমরা অ্যাসাইন করলাম এক্স এবং ওয়াই এর, সেগুলোকে ইনপুট বলা হচ্ছে, এবং জেড ইকুয়াল টু এক্স এবং ওয়াই এর মানের গুণফল হবে, সেটাকে আমরা বলছি প্রসেসিং, এবং প্রিন্ট করে আমরা জেড এর মানটা বাইরে নিয়ে আসতেছি, সেটাকে আমরা বলতেছি আউটপুট। এখন আমরা যদি পরবর্তী ধাপে চলে যাই, সেটা হচ্ছে একটা প্রোগ্রাম, এখানে হচ্ছে প্রোগ্রাম ডেভেলপমেন্ট স্টেপস, এটাকে বাংলায় লিখে হচ্ছে যে প্রোগ্রাম উন্নয়নের ধাপসমূহ। সেটার মধ্যে এক নাম্বার কি, এক নাম্বার হচ্ছে সমস্যা নির্দিষ্টকরণ, অর্থাৎ যেই সমস্যাটার জন্য আমি প্রোগ্রাম তৈরি করব, সেই সমস্যাটা অর্থাৎ যে সমস্যা সমাধানের জন্য আমি প্রোগ্রাম করব সেটা অবশ্যই সুনির্দিষ্ট হইতে হবে। হ্যাঁ, সুনির্দিষ্ট হইতে হবে, মানে ওয়েল ডিফাইন্ড হইতে হবে। তারপর আমরা কি করব, সমস্যাটাকে বিশ্লেষণ করব যে আমরা ঠিক আছে এটা তো সমস্যা। সাপোজ হচ্ছে আমরা একটা অঙ্ক নিলাম, যেখানে হচ্ছে আমরা প্রফিট হিসাব করবো, লাভ ক্ষতির একটা অঙ্ক। তো সেক্ষেত্রে আমরা তাহলে সেক্ষেত্রে প্রথম প্রোগ্রাম সমস্যা নির্দিষ্টকরণ বলতে সেই অঙ্কটার সম্পূর্ণ ডিসক্রিপশন থাকতে হবে, ডিসক্রিপশনটা সম্পূর্ণ হইতে হবে, অর্থাৎ উপাত্তের কোনো ঘাটতি থাকা যাবে না বা বিন্যস্ত উপাত্ত হইতে হবে। 2 নম্বর কথা হচ্ছে যে আমরা সেখান থেকে যখন প্রোগ্রাম বিশ্লেষণ করব বা সমস্যাটা বিশ্লেষণ করব, তখন হচ্ছে আমাকে দেখে নিতে হবে যে আমার কোন কোন চলকের স্বাধীন চলকের মান কি আছে, অধীন চলকের মান কি আছে, আমাকে কি কি বের করতে হবে সেটা আমি অ্যানালাইজ করে নিলাম। এবার হচ্ছে যখন নাকি আমি আমার কি কি দেওয়া আছে এবং কি বের করতে হবে বের করে নিলাম সমস্যা বিশ্লেষণ থেকে, তারপর আমরা প্রোগ্রাম ডিজাইন করব যে ঠিক আছে আমার এই মান দেওয়া আছে, তাহলে এবার আমি কোন সূত্রে ফেললে আমার মানগুলোর আউটপুট পাওয়া যাবে। তো সূত্রে ফেললে আউটপুট পাওয়া যাবে, সেটা টোটাল যখন আমি একটা ক্যালকুলেশন করে ফেলাম, তারপর এবার আমি প্রোগ্রাম ডেভেলপমেন্টে হাত দিলাম। ডেভেলপমেন্টে হাত দেওয়ার সময় আমি যেভাবে আমার যে অ্যালগোরিদম ফ্লোচার্ট তৈরি করব, সেভাবে হচ্ছে আমি আমার প্রোগ্রামও তৈরি করব, এবং প্রোগ্রামের ডকুমেন্টেশন শেষ হওয়ার পরে তা হচ্ছে রক্ষণাবেক্ষণ করতে হবে, অর্থাৎ আমরা সেভ করে রাখবো প্রোগ্রামের, যখন তৈরি করা শেষ হয়ে যাবে তারপর আমরা সেটা সেভ করে রাখবো। এটা হচ্ছে একটা প্রোগ্রাম তৈরির ধাপ। এটা প্রায় সময় পরীক্ষায় আসে যে প্রোগ্রাম তৈরির ধাপসমূহ বর্ণনা করো, তো এটা হচ্ছে যে সেটা যেটা পরীক্ষায় আসে। এবার হচ্ছে আমরা অ্যালগোরিদম নিয়ে কথা বলবো। অ্যালগোরিদম হচ্ছে কি যে অ্যান অ্যালগোরিদম ইজ এ স্টেপ বাই স্টেপ প্রসিডিওর ফর সলভিং এ প্রবলেম। এর অর্থ হচ্ছে কি যে অ্যালগোরিদম হচ্ছে একটা সমস্যা সমাধানের জন্য যে ধাপের পর ধাপে, অর্থাৎ ধাপে ধাপে সেই সমস্যা সমাধান করার যে প্রক্রিয়া, সেটাকে আমরা বলি অ্যালগোরিদম। অর্থাৎ হচ্ছে যে একটা সমস্যা সমাধানের জন্য প্রত্যেকটা পদক্ষেপকে আমরা যখন একসাথে করব, সেই সমস্যা যখন সমাধান হবে তখন আমরা সেটাকে বলবো অ্যালগোরিদম। তো সমস্যা আমাদের কি করতে হবে, এখানে মধ্যে বাংলা যেভাবে লেখা আছে সমস্যা সমাধানের যুক্তিসম্মত পর্যায়ক্রমিক ধারা বর্ণনাকে অ্যালগোরিদম বলা হয়। আচ্ছা, তো সহজ যথার্থ উপায় নির্ধারণের জন্য অ্যালগোরিদম অপরিহার্য। এখানে যেগুলো কথাবার্তা আছে, মূল কথা হচ্ছে আমাদেরকে মনে রাখতে হবে, একটু আগে যে কথাটা বলছিলাম সেটা হচ্ছে যে আমাদের অ্যালগোরিদম রচনার ক্ষেত্রেও যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে অ্যালগোরিদম হ্যাজ টু বি শর্ট অ্যান্ড প্রিসাইজ। ঠিক আছে, আমাদের শর্ট হইতে হবে ডেসক্রিপশন, এবং সেটা অবশ্যই আমার যে প্রোগ্রাম সংগঠনের যে লক্ষ্য সেটা যেন সার্ভ করে, অর্থাৎ যুক্তিসঙ্গত যাতে হয় এবং অপ্রয়োজনীয় আমার যাতে স্টেপ না বাড়ে, সেটা হচ্ছে আমাকে দেখতে হবে, যে ভালো প্রোগ্রামের ক্ষেত্রে সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো অ্যালগোরিদমের নিয়ম ও বৈশিষ্ট্য বা শর্ত এখানের মধ্যে যেটা দেওয়া আছে, রুলস অ্যান্ড ক্যারেক্টারিস্টিক্স অফ অ্যালগোরিদম। নাম্বার 1 হচ্ছে অ্যালগোরিদম সহজবোধ্য হইতে হবে, অর্থাৎ অ্যালগোরিদমটা যাতে যে কেউ পড়া মাত্র বুঝতে পারে। এখানে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে আমার প্রোগ্রামিংয়ের ভাষা ভিন্ন হইতে পারে, কিন্তু একটি নির্দিষ্ট সমস্যা সমাধানের জন্য যে অ্যালগোরিদম বা ফ্লোচার্ট সেটা কিন্তু ইন্ডিপেন্ডেন্ট অফ দ্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বা ইউনিভার্সাল। সেটা হচ্ছে আমার অ্যালগোরিদমটা যদি ঠিক থাকে বা ফ্লোচার্টটা যদি ঠিক থাকে, সেটা যে কোনো প্রোগ্রামিং ভাষায় বাস্তবায়ন করা সম্ভব। তো সেক্ষেত্রে কি হইতে হবে, সহজবোধ্য হইতে হবে। মানে ব্যাপারটা এরকম না যে সি প্রোগ্রামিং যে করতে পারে সে আমার এই প্রোগ্রামটা বুঝবে, যে জাভাতে করবে সে বুঝবে না, এটা এমন যাতে না হয়। ঠিক আছে, তারপর হচ্ছে প্রত্যেকটি ধাপ স্পষ্ট হইতে হবে। হ্যাঁ, প্রত্যেকটি ধাপ স্পষ্ট হইতে হবে, এবং হচ্ছে সেখানে কি যে বাহুল্য বর্জন করতে হবে, অপ্রয়োজনীয় কথাবার্তার দরকার নেই, শুধুমাত্র যতটুকু কাজের জন্য প্রয়োজন অতটুকুই বলতে হবে। তাহলে তৃতীয় ধাপের সেটা কি, যে ধাপে ধাপে সমস্যার সমাধান করতে হবে। ধাপে ধাপে সমস্যার সমাধান বলতে এটা আসলে প্রসেসিংয়ের যে ফ্লোটা, সেটা যাতে হচ্ছে যে একটা সমাধানের দিকে বা একটা কনক্লুশনের দিকে যায়, সেটাও আমাকে তৈরি করতে হবে। আমি একটার পর একটা মানে কার্যক্রম আমি ঘোষণা করতেছি, কিন্তু আমার দেখা যাচ্ছে সমস্যার সমাধান হচ্ছে না। একটার পর একটা ধাপ আমি আনতেছি, ইনপুট নিচ্ছি, এই করতেছি সেই করতেছি, কিন্তু আমি অঙ্কের সমাধান বা মানের দিকে যাচ্ছি না, তাহলে আমার কিন্তু হবে না। আচ্ছা, 8 নম্বর হচ্ছে কি
প্রয়োগ উপযোগী হইতে হবে, যেই অ্যালগরিদমটা আমি দিব সেটা অবশ্যই বাস্তবায়নযোগ্য হইতে হবে। ঠিক আছে, যে বাস্তবায়নযোগ্য বলতে প্রোগ্রামিংয়ের মাধ্যমে বা কম্পিউটারের মাধ্যমে বাস্তবায়নযোগ্য হইতে হবে। তা আমাদের হচ্ছে অ্যালগরিদম লেখার সুবিধাটা হচ্ছে কি, যে সহজে প্রোগ্রাম উদ্দেশ্য বুঝতে সহায়তা করে, 2 নম্বর হচ্ছে প্রোগ্রামের ভুল নির্ণয়ে সহায়তা করে, 3 নম্বর হচ্ছে প্রোগ্রাম পরিবর্তনে সহায়তা করে, এবং সহজ এবং সংক্ষেপে জটিল প্রোগ্রাম লিখতে সহায়তা করে। আর অ্যালগরিদমের অসুবিধা হচ্ছে প্রোগ্রাম বুঝতে বেশি সময় লাগে। সেটা হচ্ছে আমি সরাসরি যদি, এটা অবশ্য যদিও এক্সপার্টদের ক্ষেত্রে প্রযোজ্য, আমি সরাসরি প্রোগ্রাম দেখে যদি বুঝতে পারি তাহলে আমার তার অ্যালগরিদমে বা ফ্লোচার্ট ঘাটাঘাটি করার দরকার নেই। কিন্তু বিষয়টা আমরা যারা নতুন, আমরা কিন্তু প্রোগ্রাম বা অ্যালগরিদম যদি না বুঝি তাহলে আমার জন্য একটা পর্যায়ে গিয়ে আমাকে প্রোগ্রামটা মুখস্থ করতে হবে, যেটা হচ্ছে যে পরবর্তীতে আমি আর কাজে লাগাইতে পারবো না, কারণ মুখস্থ জিনিস তো বেশি দিন মনে থাকে না। আর একটা বিষয় হচ্ছে যে রিসেন্টলি যে সকল নতুন কনসেপ্ট আসছে, যে মেশিন লার্নিং বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ওইসব আমরা যে সকল প্রোগ্রামিং করবো, ওখানের মধ্যে অনেক প্রোগ্রামিং দেখা যাচ্ছে কি যে কোনো সময় কেউ করে নাই, আমি প্রথমবারের মতো করবো। সেক্ষেত্রে যদি আমি সিস্টেমেটিকভাবে না শিখি তখন আমি কিন্তু ওগুলো করতে পারবো না, কারণ হয়তো কোনো বইয়ে ওইটা দেওয়া নেই বা কোনো ওয়েবসাইটে কেউ বানায় নাই, আমি প্রথমবার বানাচ্ছি। সেক্ষেত্রে আমাকে স্ট্রাকচার ওয়েতে শিখতে হবে। সেজন্য একটু সময় বেশি লাগলেও আমাকে আসলে অ্যালগরিদম এগুলো হচ্ছে বুঝে আগাইতে হবে। সময় বেশি লাগে, এটা সত্য কথা, কিন্তু যারা এক্সপার্ট তাদের জন্য হয়তো সময় বেশি লাগে, এটা হচ্ছে ইস্যু। কিন্তু নতুন যারা শিখতেছে তাদের জন্য অ্যালগরিদম অবশ্যই গুরুত্বপূর্ণ। আর অ্যালগরিদমের সাহায্যে প্রোগ্রামের প্রভাব দিক হঠাৎ করে বোঝা যায় না। এখানে অ্যালগরিদমের সাহায্যে প্রোগ্রামের প্রভাব দিক হঠাৎ করে বোঝা যায় না, সেটা হচ্ছে ফ্লো চার্টের মাধ্যমে স্পষ্ট হয়, সেটা পরবর্তী আমরা আলোচনা করতেছি। তারপরে আমাদের এখানে হচ্ছে কয়েকটি অ্যালগরিদম দেওয়া আছে, যেমন হচ্ছে একটি ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের একটি অ্যালগরিদম। এখানে দেখা যাচ্ছে ধাপের 1 নম্বরে শুরু স্টার্ট, যেটাকে আমরা বলি। তারপর হচ্ছে আমরা কি ত্রিভুজের ভূমি এবং উচ্চতা, হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা, এই সূত্রটা এখানে ব্যবহার করা হয়েছে। তো আমরা দেখা যাচ্ছে যে দ্বিতীয় ধাপে আমাদের ভূমি এবং উচ্চতা গ্রহণ করি, মানে ইনপুট হিসেবে ভূমির মান এবং উচ্চতা মানটা আমাদেরকে নিতে হবে। তারপর হচ্ছে আমরা সূত্র এখানে দিলাম যে ত্রিভুজের ক্ষেত্রফল ইকুয়াল হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা। তারপর হচ্ছে যে ক্ষেত্রফলের মান প্রদর্শন, অর্থাৎ এই যে আমি দিলাম, এই তৃতীয় ধাপে কিন্তু প্রসেসিং করে ক্ষেত্রফলের মান বের হয়ে যাবে। আর প্রোগ্রামের মান প্রদর্শন বলতে এখানে আমার আউটপুট তৈরি হবে। আর 5 নম্বর ধাপে শেষ করলাম। তো এখানের মধ্যে আমাদের প্রোগ্রাম শুরু এবং শেষ এটা সবগুলোতেই থাকবে। আমরা হচ্ছে যেটা দেখতে পাচ্ছি, দ্বিতীয় ধাপটি হচ্ছে আমাদের ইনপুটের জন্য, তৃতীয় ধাপটি প্রসেসিংয়ের জন্য, এবং চতুর্থ ধাপটি হচ্ছে প্রোগ্রাম এর আউটপুট প্রদর্শন করার জন্য। তো আমরা একটু আগে যেটা বলেছিলাম যে সেটা হচ্ছে যে প্রোগ্রাম হইতে হলে আমাদেরকে 3টা জিনিস অবশ্যই করতে হবে। সেটা হচ্ছে কি, ইনপুট নিতে হবে, প্রসেসিং করতে হবে এবং আউটপুট দিতে হবে। সেই জিনিসগুলো এখানে সম্পূর্ণ হয়েছে, তাই আমরা বলতে পারি যে এটা একটা সফল প্রোগ্রাম বা সফল প্রোগ্রামের অ্যালগরিদম। এখানে আরও দেওয়া আছে এক্সাম্পল, সেটা হচ্ছে জোড় নাকি বিজোড় সংখ্যা, সেটা হচ্ছে বা দুটি সংখ্যার যোগফল নির্ণয়ের জন্য। আমরা এগুলো আরও বিস্তারিত পরবর্তী আলোচনা করব। তো আমাদের হচ্ছে ফ্লোচার্ট নিয়ে আজকে একটু কথা বলি। ফ্লোচার্ট হচ্ছে চিত্রভিত্তিক কোনো সিস্টেম বা প্রোগ্রাম, অর্থাৎ চিত্রভিত্তিক, অর্থাৎ আমি অ্যালগরিদমে যে ধাপগুলো ডিফাইন করলাম সেটাকে এবার আমি ছবি আকারে বিভিন্ন ডায়াগ্রাম ব্যবহার করে আমি উপস্থাপন করব গ্রাফিক্যালি, যাতে হচ্ছে আমি খুব সময়, মানে এক ঝলক পুরো লাইন বাই লাইন না পড়ে আমি প্রোগ্রামের স্ট্রাকচার সম্পর্কে ধারণা পাই। অর্থাৎ আমার যে ডায়াগ্রামিক রিপ্রেজেন্টেশন অর্থাৎ প্রোগ্রাম ভিজুয়ালাইজেশন, সেটা আমি আমাদের ফ্লো চার্টের মাধ্যমে করব, যেটা হচ্ছে প্রোগ্রাম রচনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ধাপ। কারণ হচ্ছে আমাদের কিছু লুপ স্ট্রাকচার আছে, যেগুলো হচ্ছে আমরা যদি ফ্লো চার্ট না বুঝি তাহলে হচ্ছে আমাদের সবসময় হচ্ছে এগুলো একটু প্যাচ লেগে যায়, মানে আমাদের বুঝতে সমস্যা হয়। তো ফ্লো চার্টের সাহায্যে আমরা কি করতে পারি, খুব কম সময়ে যে কোনো প্রোগ্রামের প্রভাব বুঝতে পারি। অ্যালগরিদমের চেয়ে ফ্লো চার্ট এই কারণে আসলে অধিক উপযোগী। যাই হোক, ফ্লো চার্ট তৈরির নিয়ম সম্পর্কে আমরা জানি যে রুলস ফর ড্রয়িং ফ্লো চার্ট। নাম্বার 1 হচ্ছে নির্দিষ্ট প্রতীক ব্যবহার করে ফ্লো চার্ট তৈরি করতে হবে, অর্থাৎ ইনপুট নেওয়ার জন্য, প্রসেসিংয়ের জন্য, আউটপুটের জন্য, লুপের জন্য, বা ডিসিশন মেকিংয়ের জন্য, প্রত্যেকটা কাজের জন্য আমার আলাদা ধরনের জিওমেট্রিক যে স্ট্রাকচার বা ডায়াগ্রাম সেটা আমার ফ্লো চার্টে রয়েছে। আমি ইনপুটের জন্য আবার যে স্ট্রাকচারটা দেবো সেটা যাতে আমি কোনোভাবে আউটপুটের, মানে দেখা যাচ্ছে প্রসেসিংটা যাতে না দিয়ে ফেলি। এখানের মধ্যে মানে রাইট ইনস্ট্রাকশনের জন্য রাইট হচ্ছে যে স্ট্রাকচারটা ইউজ করা, সেটা হচ্ছে ফ্লো চার্টের অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। যদি আমরা সেখানে ভুল করি সেখানে আমাদের নাম্বার কাটা যাবে। তারপর হচ্ছে ফ্লো চার্টের প্রভাব নির্দেশ করার জন্য তীর চিহ্ন ব্যবহার দিতে হয়। তারপর হচ্ছে অর্থাৎ কোন দিক থেকে কোন দিকে প্রোগ্রামটা যাচ্ছে সেটা তীরের মাধ্যমে নির্দেশ করতে হয় তীর চিহ্নের সাহায্যে। আর অতিরিক্ত সংযোগ রেখা বা প্রতীকের ব্যবহার পরিহার করতে হবে। তারপর হচ্ছে যে প্রতীকের ভেতরের লেখা স্পষ্ট ও সহজ হতে হবে। ফ্লো চার্টে নির্দিষ্ট কোনো প্রোগ্রামের ভাষা ব্যবহার করা উচিত নয়, প্রয়োজনে বিস্তারিত বর্ণনার জন্য আলাদা ফ্লো চার্ট ব্যবহার করা উচিত। এখানে যেই লাস্টের 3টা পয়েন্ট, সেটা 4টা পয়েন্ট, সেটা হচ্ছে অতিরিক্ত কথা ওখানে লেখা যাবে না, অর্থাৎ সিম্বলিক
মিনিমাম কথা লিখতে হবে, লেখাগুলো স্পষ্ট হইতে হবে। তারপর হচ্ছে যে ফ্লো চার্ট এর ভিতরে আমরা প্রোগ্রাম লেখার কোনো দরকার নেই, এটা হচ্ছে আমরা যে কেউ বুঝতে পারি সেরকম ভাষায় লিখলেই হয়েছে, সেখানে কোনো প্রোগ্রামিং নলেজ লাগবে না। জাস্ট আমি স্টেপ যেগুলো ঠিক করছি সেগুলোকে আমি গ্রাফিক্যালি উপস্থাপন করব, এটা হচ্ছে ফ্লো চার্টের লক্ষ্য। তো ফ্লো চার্টের সুবিধা হচ্ছে কি যে সহজে প্রোগ্রামের উদ্দেশ্য বোঝা যায়, তাহলে প্রোগ্রামের ভুল নির্ণয় করা যায়। অর্থাৎ হচ্ছে আমি যে প্রোগ্রামের ভুল নির্ণয় করা বলতে যেটা বোঝাই, আমি ডায়াগ্রামিক অ্যানালাইসিসের মাধ্যমে যে প্রোগ্রামটা আমার সলিউশনের দিকে যাচ্ছে কিনা সেটা আমি কুইক বের করে ফেলতে পারতেছি, এটাকে আমরা বললাম যে ভুল নির্ণয়ে সহায়তা করা। তাহলে প্রোগ্রাম পরিবর্তন, যদি আমি দেখি যে কোনো কারণে আমার যে প্রোগ্রামের ফ্লো, ডাটা ফ্লো, সেটা হচ্ছে আমার সলিউশনের দিকে যাচ্ছে না, তখন আমি কি করব যে প্রয়োজনীয় সংশোধন বা পরিবর্ধন করে আমি সেটা হচ্ছে যে মানে রাইট ডিরেকশনে যাতে আমার সলিউশনটা যায় সেটা আমি কনফার্ম করতে পারবো ফ্লো চার্টের মাধ্যমে। সহজে এবং সংক্ষেপে জটিল প্রোগ্রাম লিখতে সহায়তা করে এবং হচ্ছে প্রোগ্রাম প্রক্রিয়াকরণের দিক বুঝতে সাহায্য করে। বেসিক্যালি হচ্ছে যে প্রথম এবং মানে 1, 2 এবং হচ্ছে 5, 6 নম্বর 1, 2 এবং 5 নম্বর যে পয়েন্ট সেগুলো হচ্ছে প্রায় একই, সেটা হচ্ছে যে বুঝতে সাহায্য করে। প্রোগ্রাম ভিজুয়ালাইজেশনের জন্য আমরা ডাটাবেস মানে ফ্লোচার্টটা ইউজ করি, তো সেটা অবশ্যই আমাদের বুঝতে সাহায্য করবে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন ধরনের ডায়াগ্রাম দেওয়া আছে, এই ডায়াগ্রামগুলো হচ্ছে আমাদের কোনো প্রোগ্রামের যে আমাদের ফ্লোচার্ট আমরা আঁকবো। এখানে আমরা দেখতে পাচ্ছি কি যে সিস্টেম ফ্লোচার্টের যে বিভিন্ন প্রতীক এখানে দেওয়া আছে, সেটা আমরা যেই প্রোগ্রামিং করব সেটা সিস্টেম ফ্লোচার্ট না, আমরা আমাদের জন্য ফ্লোচার্টের প্রতীকগুলো হবে, আমরা আসতেছি। আচ্ছা, এর আগে আমাদের এখানে একটা জিনিস ছিল ফ্লোচার্ট এবং অ্যালগরিদমের পার্থক্য, এটা তোমরা অত্যন্ত মনোযোগের সাথে বাসায় পড়ে নেবে বোঝার সুবিধার্থে। তারপরে হচ্ছে আমরা প্রোগ্রাম ফ্লোচার্ট, এই যে আমাদের প্রোগ্রাম ফ্লোচার্টের প্রতীকগুলো এখানে চলে আসছে। আমরা দেখা যাচ্ছে এখানে একটা টার্মিনাল প্রতীক দেওয়া আছে ওভাল, এটা হচ্ছে আমাদের স্টার্ট করার জন্য, এটা হচ্ছে ইনপুট এবং আউটপুটের জন্য লেখা আছে এখানে পাশে যে আমাদের একটা প্যারালালোগ্রাম অর্থাৎ সামান্তরিক। তারপর এখানে আমরা স্কোয়ার শেপ দেখতে পাচ্ছি, এটা হচ্ছে আমাদের প্রসেসিংয়ের জন্য। এখানে ডায়মন্ড সিম্বল আমরা দেখতে পাচ্ছি, যেটা সিদ্ধান্ত প্রতীক বলে, অর্থাৎ আমি যখন নাকি একটি ট্রু এবং ফলস মানে বুলিয়ান লজিক যখন নাকি আমি হিট করব তখন আমি এই ডায়মন্ড সিম্বলটা ইউজ করতে হবে। আর এটা হচ্ছে যে বিভিন্ন ধরনের অ্যারো বিভিন্ন দিকে, যে প্রোগ্রাম ফ্লোটা যখন যেদিকে যাবে সেদিকে সেটা এটার মাধ্যমে নির্দেশ করতে হবে। তারপরে এটা হচ্ছে কানেক্টর, যখন নাকি আমি একটা ডায়াগ্রাম মানে যখন দেখা যাচ্ছে একটা ডিসিশন মেকিং বা ডায়মন্ড দিয়ে দেখা যাচ্ছে ট্রু ফলস একাধিক পথ থেকে আমি পরবর্তী ধাপে যাচ্ছি, তখন আমি এই কানেক্টর সিম্বলটি ব্যবহার করব। তারপরে এটা হচ্ছে লুপের জন্য লুপ সিম্বল। তারপরে এটা হচ্ছে যে সাবরুটিন সাবপ্রোগ্রাম মানে হচ্ছে যে মূল প্রোগ্রামের যে একটা মান সেটা হয়তো অন্য কোনো মানের উপরে ডিপেন্ড করতেছে, সেটার জন্য আমরা আরেকটা ছোট প্রোগ্রাম লিখে ওইটাকে আবার সাবপ্রোগ্রামের মাধ্যমে মেইন প্রোগ্রামের সাথে অ্যাড করে দিতে পারি। তো দেখা যাচ্ছে যে তখন সেটা মানে একটি প্রোগ্রাম হিসেবে কাজ করে, দুটি প্রোগ্রামের আর প্রয়োজন হয় না। তো আমরা এই ছিল মোটামুটি আজকের যেই আমাদের আলোচনা সেটা। তাই এটা প্রোগ্রাম ডিজাইন মডেল আছে, আমরা এটা পরবর্তী ক্লাসে আলোচনা করলে মনে হয় তোমাদের জন্য বেশি সুবিধা হবে, না হলে তোমাদের সিঙ্গেল ক্লাসের জন্য মনে হয় অনেক বেশি লোড হয়ে যাবে। সো দ্যাটস অল ফর টুডে, থ্যাঙ্কস ফর অ্যাটেন্ডিং দ্য ক্লাস। আল্লাহ হাফেজ।